আপনাদের অনুরোধে রইল পরিত্যক্ত ডাকবাংলোর সেই গা ছমছমে গল্প। গল্পের নাম নীলকুঠির সাহেবের কান্না। আগের গল্পের রেশ আমার মন থেকে মুছে যেতে না যেতেই নতুন এক অভিজ্ঞতার জন্য মনটা ছটফট করছিল। ভয়কে জয় করার এক অদ্ভুত নেশা চেপে বসেছিল আমার মাথায়। সেই নেশার বশেই আমি আর আমার ৩ বন্ধু রনি, সুমন আর সোনিয়া মিলে ঠিক করলাম এবার পুজোয় ঘুরতে যাব ডুয়ার্সের পাহাড়ি অঞ্চলে। আমাদের আসল উদ্দেশ্য ছিল লামাহাটার কাছে অবস্থিত পরিত্যক্ত নীলকুঠি ডাকবাংলোয় এক রাত কাটানো। স্থানীয়দের মুখে মুখে ফেরে এই বাংলোর গল্প। প্রায় ১০০ বছর আগে সাহেব উইন্টারবটম ছিলেন এই বাংলোর মালিক। শোনা যায় তার সুন্দরী স্ত্রীর সাথে এক স্থানীয় যুবকের সম্পর্ক গড়ে ওঠে। অমাবস্যার এক রাতে সাহেব নিজের চোখে তাদের একসাথে দেখে ফেলেন। সেই বিশ্বাসঘাতকতা সহ্য না করতে পেরে তিনি নিজের শোবার ঘরে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু মরার আগে তিনি অভিশাপ দিয়ে যান, প্রতি অমাবস্যার রাতে তিনি ফিরে আসবেন তার হারানো সম্মান আর ভালোবাসার খোঁজে। তার কান্নার শব্দ নাকি আজও রাতের নিস্তব্ধতাকে চিরে দেয়। আমরা যেদিন লামাহাটা পৌঁছলাম সেদিন ছিল অমাবস্যার রাত। আমাদের প্ল্যান শুনে হোটেলের ম্যানেজার থেকে শুরু করে চায়ের দোকানের বয়স্ক চাচা সবাই বারণ করলেন। চাচা বললেন, "অমুখ হইও না দাদাবাবুরা, ও জায়গা ভালো না। সাহেবের আত্মা বড় দুঃখে কাঁদে, যে তার কান্না শোনে তার অকল্যাণ হয়।" রনি, আমাদের দলের সবচেয়ে যুক্তিবাদী এবং সাহসী, হো হো করে হেসে উঠল। বলল, "চাচা, ও সব ভূতের গল্প আমরা কলেজে অনেক শুনেছি। বাতাস বইলে পুরনো বাড়িতে নানা রকম শব্দ হয়, ওকেই লোকে ভূতের কান্না বলে চালিয়ে দেয়।" ওর কথায় আমরাও সাহস পেলাম। সন্ধে নামতেই আমরা ৪ জন টর্চ, জলের বোতল আর কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে পড়লাম নীলকুঠির উদ্দেশ্যে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ১ ঘণ্টার হাঁটা পথ। চাঁদের আলো না থাকায় চারপাশটা যেন জমাট বাঁধা অন্ধকার। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা ২-১টা শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। অবশেষে আমরা পৌঁছলাম। জঙ্গলের মধ্যে এক ফালি পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছে দোতলা সেই বাংলো। সময়ের আঘাতে তার দেওয়ালের পলস্তারা খসে পড়েছে, জানালাগুলোর কাঁচ ভাঙা, লতা গুল্ম ছেয়ে ফেলেছে গোটা বাড়িটাকে। প্রথম দর্শনেই কেমন যেন একটা অস্বস্তি বুকের ভেতরটা চেপে ধরল। মনে হচ্ছিল বাড়িটা যেন জীবন্ত, আমাদের দেখছে। ওয়াও, কি দারুণ অ্যাডভেঞ্চার! রনি প্রায় চিৎকার করে উঠল। আমরা ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে বসা স্যাঁতস্যাঁতে গন্ধ, মাকড়সার জালে ভর্তি। টর্চের আলোয় দেখলাম এককালে হয়তো খুব সুন্দর করে সাজানো ছিল এই ঘরগুলো। এখন শুধু ধুলো মাখা কিছু ভাঙা আসবাবপত্র পড়ে আছে। দেওয়ালে একটা বড় অয়েল পেন্টিং এখনও ঝুলছে, একজন সুপুরুষ সাহেবের ছবি, চোখে মুখে আভিজাত্য আর বিষাদের ছায়া। নিঃসন্দেহে ইনিই মিস্টার উইন্টারবটম। আমরা ঠিক করলাম নিচতলার সবচেয়ে বড় ঘরটাতেই থাকব। মাঝখানে একটা মাদুর পেতে গোল হয়ে বসলাম। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ভাঙা জানালা দিয়ে সেই হাওয়া শোঁ শোঁ করে ভেতরে ঢুকে আমাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। রাত যত বাড়তে লাগলো পরিবেশটা ততই থমথমে হয়ে আসতে লাগল। রনির রসিকতাও একসময় থেমে গেল। আমরা সবাই চুপচাপ, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ আর বাইরে বাতাসের গর্জন। রাত তখন প্রায় ১২টা। হঠাৎই আমরা শব্দটা শুনলাম। উপর তলা থেকে ভেসে আসছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ যেন কাঁদছে, একটা চাপা কান্নার আওয়াজ। শুনলি? সোনিয়া ফিসফিস করে বলল। ওর গলা ভয়ে কাঁপছে। আরে ধুর, ও কিছু না, বাতাসের শব্দ। রনি বলার চেষ্টা করল, কিন্তু ওর নিজের গলাতেও আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। কিন্তু শব্দটার বাতাসে থাকল না, ধীরে ধীরে কান্নার আওয়াজটা বাড়তে লাগল। এবার আর কোনো সন্দেহ নেই, একজন পুরুষ মানুষ ডুকরে ডুকরে কাঁদছে। সেই কান্নায় এত কষ্ট, এত যন্ত্রণা মেশানো ছিল যে আমাদের সবার গায়ের রোম খাড়া হয়ে গেল। মনে হচ্ছিল যেন শত বছরের জমে থাকা দুঃখ আজ ফেটে পড়ছে। আমাদের মধ্যে সবচেয়ে ভীতু সুমন ততক্ষণে ভয়ে প্রায় কেঁদে ফেলার জোগাড়। শনি আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে।
ওর হাত বরফের মতো ঠান্ডা। চল আমরা এখান থেকে বেরিয়ে যাই, সুমন কাঁপা কাঁপা গলায় বলল। চুপ কর তো রনি, আমি দেখে আসছি কে ওখানে নাটক করছে। আমরা সবাই বারণ করা সত্ত্বেও রনি টর্চটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কাঠের সিঁড়িতে ওর পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা নিচতলায় দম বন্ধ করে বসে রইলাম। কান্নার শব্দটা তখনও চলছে। হঠাৎ ওপর থেকে রনির একটা অস্পষ্ট চিৎকার ভেসে এলো। তারপর সব চুপ। কান্নার শব্দটাও থেমে গেছে। আমরা ভয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছি। রনির কি হলো? ও সাড়া দিচ্ছে না কেন? কিছুক্ষণ অনন্তকালের মতো মনে হলো। তারপর আমরা সিঁড়িতে আবার পায়ের শব্দ পেলাম। রনি নামছে। টর্চের আলোয় ওর মুখটা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল। রনির মুখটা ফ্যাকাশে সাদা, চোখ দুটো ভয়ে বিস্ফারিত। ও কোনো কথা না বলে কেঁপে কেঁপে আমাদের পাশে এসে বসে পড়ল। কি হয়েছে? কি দেখলি? আমি ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম। রনি ফ্যালফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, ও ও ও ওখানে কেউ নেই, কিন্তু কিন্তু ওই কান্নার শব্দটা ঠিক আমার কানের পাশে এসে থেমে গেল। রনির কথা শেষ না হতে হতেই ওপরের ঘর থেকে একটা বিকট আওয়াজ হলো। মনে হলো ভারী কোনো আসবাবপত্র কেউ যেন সজোরে মাটিতে আছড়ে পড়ল। এবার আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমরা চারজন একসাথে চিৎকার করে বাংলোর বাইরে বেরিয়ে আসার জন্য দৌড়াতে লাগলাম। কিন্তু দরজার কাছে পৌঁছতেই সোনিয়া হঠাৎ দাঁড়িয়ে গেল। ও ফ্যালফ্যাল করে ওপরের সিঁড়ির দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে আমরাও তাকালাম। সিঁড়ির মাথায় জমাট বাঁধা অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু আমরা সবাই বুঝতে পারছিলাম ওটা সেই ছবির সাহেব। তার শরীরটা যেন ধোঁয়ার মতো কাঁপছে। আমরা তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে সোনিয়ার দিকে। তারপর ঘটল সেই ভয়ঙ্করতম ঘটনা। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার একটা হাত তুলল আর সোনিয়ার দিকে আঙুল নির্দেশ করল। আর ঠিক সেই মুহূর্তে আমাদের নাকে একটা তীব্র মিষ্টি গন্ধ এসে লাগল, জ্যাসমিন ফুলের গন্ধ। শোনা যায় সাহেবের স্ত্রীর এই গন্ধ খুব প্রিয় ছিল। আমাদের আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হলো না। সোনিয়াকে প্রায় টেনে হিঁচড়ে আমরা বাংলো থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম সেই সাহেবের কান্না, যা এবার কান্নায় নয়, যেন এক উন্মত্ত আক্রোশে পরিণত হয়েছে। কিভাবে যে সেদিন হোটেলে ফিরেছিলাম আমাদের মনে নেই। পরের দিন সকালে আমরা আর এক মুহূর্তও দেরি না করে কলকাতার ট্রেন ধরি। সেই ঘটনার পর আমরা চার বন্ধু আর আগের মতো নেই। রনি আর কখনো ভূতের অস্তিত্ব নিয়ে ঠাট্টা করে না। আর সোনিয়া, তার প্রায় 1 মাস বিছানায় ছিল, জ্বরের ঘোরে শুধু প্রলাপ বকত, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। আজও অমাবস্যার রাতে আমার কানে যেন সেই অভিশপ্ত কান্নার শব্দ ভেসে আসে। আমি জানি সাহেব উইন্টারবটম আজও তার ভাঙা বাংলোয় অপেক্ষা করে আছেন, তার বিশ্বাসঘাতক স্ত্রীর জন্য, নাকি তার মতো দেখতে অন্য কোনো মেয়ের জন্য জানি না, আর জানার চেষ্টাও করতে চাই না। আপনারা কি শুনতে চান সেই অভিশপ্ত পুকুরের কথা, যা প্রতি বছর বর্ষাকালে একটি করে প্রাণ না নিলে শান্ত হয় না? নাকি শুনতে চান শহরের মাঝখানে অবস্থিত এক পুরনো বাড়ির গল্প, যেখানে একটা ছোট্ট মেয়ের আত্মা তার হারিয়ে যাওয়া পুতুলটাকে আজও খুঁজে বেড়ায়? কমেন্টে জানান কোন গল্পটা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট। আমার চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন গল্প তৈরি করতে উৎসাহিত করে।